সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও উপস্থিত হতে পেরেছি জুম ক্লাসে। সেই জন্য তোমরা যারা কষ্ট করে এই ক্লাসে উপস্থিত হয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা জুম ক্লাসের নিয়ম মেনে ক্লাসটা করবে। যার যার অডিওটা মিউট করে রাখার জন্য আমি আবারও অনুরোধ করছি, কেননা অনেকের বাসা থেকে কিছু আওয়াজ আসছে যেগুলি অন্যদের জন্য একটু সমস্যা। আমরা কাজ চলাকালীন প্রশ্ন আমি আগে বলছি, সুবিধা চ্যাটে লিখে রাখতে পারলে আমি সেগুলো উত্তর দিব। আর যদি চ্যাটে না লিখতে পারো তাহলে পাশে যে খাতা আছে কলম দিয়ে নোট করে রাখবা যে প্রশ্নটা তোমার দরকার। আমি প্রশ্নের উত্তর একবারে সর্বশেষে দিব। প্রশ্নের উত্তরগুলো আমরা যারা এখন নতুন করে যুক্ত হব তারা নীরবে সালাম দেওয়ার দরকার নাই, ক্লাস শুরু হয়ে গেছে। আর প্রত্যেকের, আবারও আমি বলছি, প্রত্যেকের অডিওটা মিউট করে রাখি এবং ক্লাসে মনোযোগ দেই। প্রশ্ন থাকলে নোট করে রাখবো, ক্লাস শেষে প্রশ্ন করব যে জিনিসটা আমরা বুঝতে না পারবো। আমরা তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের কাছে, সেই ক্লাসটা হলো ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বাংলাদেশের অর্থনীতি। আমরা কি কিছু পিকচার দেখতে পাচ্ছি? এখানে একটা বন্দরের ছবি, যেখানে বিভিন্ন মালামাল পরিবহন করা হয়, আমদানি রপ্তানির মালামাল যে বন্দরের মাধ্যমে দেশে প্রবেশ করে এবং দেশ থেকে অন্যান্য দেশে যায়। এই জায়গাটা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত একটা জায়গা। এখানে অর্থনীতির আদান প্রদান, অনেক বড় ধরনের লেনদেন এখানে হয়। এরপরে আমরা যে জমি জিনিসটা দেখছি সেটা হচ্ছে একটা কৃষি জমি, যেখানে কিছু মানুষ আহ ধানের চারা উত্তোলন করছে, আবার কিছু মানুষ সেগুলিকে সংরক্ষণ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কৃষি এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রটা বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পর্কিত, যেখান থেকে অর্থনীতির একটা বিষয় রয়েছে। আমরা অর্থনীতির অনেক কিছু এখান থেকে পেয়ে থাকি। এখানে একটা শিল্প কারখানার ছবি, যেখানে শিল্প কারখানা, সেখান থেকেও আমরা অর্থনীতির আয় আদান প্রদান হয়। শিল্প কারখানার মাধ্যমে আমরা আয় পেয়ে থাকি। তাহলে সর্বমিলে আমরা যে চিত্রগুলি দেখলাম, এই চিত্রগুলির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি স্যার আসসালামু আলাইকুম। যে আজকের ক্লাসটা হবে বাংলাদেশের অর্থনীতি। আজকের ক্লাসটা হবে কি? বাংলাদেশের অর্থনীতি। এই যে বাংলাদেশের অর্থনীতি, আমরা সবাই জানি বাংলাদেশ হলো একটা কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশের অর্থনীতি কৃষির উপরই অনেকাংশে নির্ভর করে। তাহলে আমরা এই পাঠ থেকে যে বিষয়গুলো শিখতে পারবো আমরা দ্রুত খাতায় নোট করে নিই, এগুলি আমাদের লাগবে। আমরা শেষে দেখব যে এই বিষয়গুলি আমরা অর্জন করতে পেরেছি কিনা। শুধু একটা ক্লাস করলাম আর কিছুক্ষণ ভিডিওতে চ্যাট করলাম আর কয়েকজনের সাথে একটু সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, স্যারের সাথে একটু কথা বললাম, এটাই কিন্তু ক্লাস নয়। একটা ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমে যে শিখন ফলটা দেওয়া হয়, আমরা যদি শেষ পর্যায়ে গিয়ে সেই শিখন ফলটুকু অর্জন করতে পারি তাহলেই এই ক্লাসটা সাকসেস বা সফল হিসাবে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে যে জিনিসগুলো বলতে পারবো, শিখতে পারবো এবং বুঝতে পারবো, সেগুলো হচ্ছে 1 নাম্বার, বাংলাদেশের অর্থনীতির ধরন ও শ্রেণী বিভাগ। ধরনটা কি আমাদের অর্থনীতির, আর কোন কোন শ্রেণী বিভাগ থেকে আমাদের কয় ভাগে বিভক্ত করা হয়। জিএনপি বা মোট জাতীয় উৎপাদন কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। জিডিপি মোট দেশজ উৎপাদন কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। মাথাপিছু আয় কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। স্যার বলেন। স্যার শুধু স্বাগতমের পেজটা দেখা যেতেছে, তারপরে আর লড়তেছে না। এটা হয়তো তোমার ক্ষেত্রে। এখন কি দেখা যাচ্ছে?
অন্যরা কি দেখতে পাচ্ছ আমি যেই পেজে আছি? এক দুইজন জি একটু স্যার, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে তাবা তুমি না দেখতে পেলে তোমার নেটে একটু প্রবলেম আছে, আমরা অন্যরা আবার মিউট করে দিই। হ্যাঁ, তা আমরা কি শিকন ফোল্ডার লিখছি? শুধু দুইজনের মাউথ অন রাখো। এটা হচ্ছে মাসুম বিল্লাহ, নাবিলা ফাইজুর, তুমি দুইজনে অন রাখো, উত্তর দিবে, কিন্তু বাসায় যেন আওয়াজ না হয়। আমরা কি লিখছি সবগুলো? এক নাম্বার, আমরা লাস্টেরটা লিখবো না, যেহেতু মানব সম্পদ উন্নয়ন এটা আরেকটা ক্লাস আছে, হয়তো এটা ভুলে এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে লিখবো বাংলাদেশের অর্থনীতির ধরন, শ্রেণী বিভাগ, জিএনপি কি, মোট জাতীয় উৎপাদন, জিডিপি বা মোট দেশজ উৎপাদন ব্যাখ্যা করতে পারবো, মাথা পিছু আয় কি সেটা আমরা নিজেরা বের করতে পারবো, মাথা পিছু আয় উদাহরণের মাধ্যমে, এবং ব্যাখ্যা করতে পারবো। দেশের অর্থনীতির প্রধান প্রধান খাতগুলি কোনগুলো, কোন কোন খাত থেকে দেশের অর্থনীতির আসে এগুলি আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপর হচ্ছে রেমিটেন্স কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে 1 2 3 4 5 6টা শিকন ফল এখানে আছে, আমরা আজকের পাঠ শেষে 6টা শিকন ফল ব্যাখ্যা করতে পারবো। আমরা দ্রুত কাজ করব, ঠিক আছে? নাম্বার 1 আমরা বলছিলাম অর্থনীতির ধরন ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো। এই যে দেখো অর্থনীতির ধরন, এই যে দুইটা ছবি দেখছি, এই ছবিগুলো একটা হচ্ছে তাঁত শিল্প আর একটা হচ্ছে মৃৎশিল্প। এই দুইটা মূলত গ্রামের সাথে সম্পর্কিত, এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই গ্রামে। হ্যাঁ, এই জন্য গ্রামে ছবিগুলো দেখা যাইতেছে না। আসবে, ওয়েট করো। গ্রামের সাথে সম্পর্কিত যে অর্থনীতি সেটাই হলো গ্রামীণ অর্থনীতি। অর্থাৎ আমাদের যে অর্থনীতিটা গ্রাম থেকে আসে, যে যে অর্থনীতির আয়টা, টাকা পয়সাটা হিসেবে মালামাল যে আয় যেটা ও গ্রাম থেকে আসে সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আর এমন কিছু জিনিস আছে, এই যে দেখো আমরা ওই যে যেমন একটা গার্মেন্টস এর ছবি দিয়েছি, আর একটা শিল্প কারখানা চামড়া চামড়া শিল্পের একটা ছবি দেওয়া হয়েছে। এইগুলি দেখা যায় মূলত শহরে। তাহলে এগুলো হচ্ছে শহরের অর্থনৈতিক জীবনধারা। তাহলে আমাদের জীবনধারাটা, আমরা আবারও বলছি মিউট করে রাখো। অর্থনীতিটা দুই দিক থেকে আসে, অর্থনীতির অবস্থাটা কয় দিক থেকে আসে? একটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি আর একটা হচ্ছে শহরের অর্থনীতি জীবনধারা। অর্থনৈতিক জীবনধারাটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি আর একটা হচ্ছে শহরের অর্থনীতি। তো গ্রামীণ অর্থনীতি কি? গ্রামীণ অর্থনীতি হচ্ছে যেগুলো গ্রামের লোক দ্বারা যে সকল কাজগুলি চলে, যেমন এটা হচ্ছে তাঁতি, জেলে, কুমার, কামার, মুদি দোকানদার, ছোটখাটো ব্যবসা, এই জীবন পরিচালনা করে। আমরা যেই কাজটা করে জীবন পরিচালনা করি এটা হচ্ছে আমাদের পরিবারের অর্থনীতি, যেখান থেকে আমরা কাজ করে আয় পাই, আয় দিয়ে চলাফেরা করি। আর শহরের সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কিছু প্রশ্ন না থাকলে কথা না বললেই ভালো হবে। আর শহরের সাথে সম্পর্কিত যেগুলি আমরা বুঝতে পারছি, শহরের সাথে কোনগুলি সম্পর্কিত আছে? শিল্প কারখানা যেগুলো আছে, তারপরে রেল, সড়ক, নৌ পরিবহন, এই শিল্প কারখানা, এই সবগুলি অর্থনীতি আবার দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। যত অর্থনীতির কর্মকাণ্ড আছে, যেখান থেকে অর্থ আসে এটাই অর্থনীতির কর্মকাণ্ড। আর এই অর্থনীতির কর্মকাণ্ড যা আছে সবগুলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি উদ্যোগে আর একটা হচ্ছে বেসরকারি উদ্যোগে। আবার এইগুলো আবার দুই ভাগে বিভক্ত প্রত্যেকটা, একটা হচ্ছে সেবা খাত আর একটা হচ্ছে উৎপাদন খাত। সেবা খাত মানে ওই যে দেখো ডাক্তার সেবা দিতেছে, এখান থেকেও কিন্তু সরকার আয় পায়। আবার দেখবা বেসরকারি হাসপাতাল আছে। আমি আগে বলছি অর্থনীতির ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। সরকারি ভাবে যেভাবে হয় বেসরকারি ভাবেও হয়। হাসপাতাল যেমন সরকারি আছে বেসরকারিও আছে। আবার আবার বিভিন্ন কোম্পানি যেমন সরকারি আছে আবার বেসরকারিও আছে। তাহলে সেবা খাত যেমন সরকারি হাসপাতালে সেবা আছে, বেসরকারি হাসপাতালে সেবা দিয়ে যে আয়টা হয়, আর উৎপাদন করে যে আয়টা হয়। তাহলে অর্থনীতির প্রথম হচ্ছে দুই প্রকার, সরকারি, বেসরকারি। এরপর হচ্ছে প্রত্যেকটা আবার দুই প্রকার, সেবা খাত ও উৎপাদন খাত। আশা করি তোমরা বুঝতে পারছো।
আচ্ছা, একক কাজ আমরা এখন দিয়ে থাকলেও আমরা দিতেছি না, কারণ সময় আমরা চলে গেছে একটু লাইন কাটার কারণে। এটা পরে দেখে নিব। এবার ধরো একটি দেশ উন্নত অনুন্নত, এটার বিচার করা হয় মূলত একটা দেশ কি উন্নত না অনুন্নত, সেই বিচারটা করা হয় কতগুলো সূচক বা মানদণ্ডের উপরে নির্ভর করে। কতটুকু সূচক বা মানদণ্ডের উপরে নির্ভর করে। এগুলো কি? এক নাম্বার মোট জাতীয় উৎপাদন, জিএনপি, যেটা বলা হয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। দুই নাম্বার হচ্ছে মাথা পিছু আয়। তিন নাম্বার হচ্ছে জীবনযাত্রার মান, আমরা যে খরচ করি খরচের মান কি। তাহলে একটা দেশের কতটুকু উন্নত কতটুকু অনুন্নত সেইগুলি বিচার করার জন্য মানদণ্ড আমরা এখানে তিনটা মানদণ্ডকে সামনে এনেছি। এক নাম্বার হচ্ছে দেশের মোট উৎপাদন কতটুকু, কি পরিমাণ আমরা উৎপাদন করতে পারি। দুই নাম্বার হচ্ছে আমাদের মাথা পিছু আয় কত প্রতি বছরে। তিন নাম্বার হচ্ছে আমাদের জীবনযাত্রার মান কেমন, সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রার মান কিরকম। তাহলে দেশের উৎপাদন অর্থাৎ জাতীয় উৎপাদন বৃদ্ধির, আমরা যে দেশের উৎপাদন, প্রধান উৎসটা হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন, তারপরে হচ্ছে প্রবাসে কর্মরত শ্রমিকদের রেমিটেন্স, তারপরে হচ্ছে অন্যান্য চাকরিজীবীর আয়। আমরা প্রথম বলছিলাম যে একটা দেশে উন্নত হওয়ার পিছনে তার এক নাম্বার হচ্ছে মোট জাতীয় উৎপাদন, কি পরিমাণ আমরা উৎপাদন করতে পারি। এই জাতীয় উৎপাদনের একটা স্যার, বলেন। একটা কোশ্চেন ছিল, রেমিটেন্সটা কি একটু যদি আসতেছে তো, বলতেন। ক্লাসে আছে তো। প্রশ্ন বলছি যে প্রশ্ন লিখে রেখে দাও, সে প্রশ্ন করবা, যদি ক্লাসে না পাও তারপরে প্রশ্ন করবা। আচ্ছা, অভ্যন্তরীণ উৎপাদন, প্রবাসে কর্মরত শ্রমিকদের আয়, অন্যান্য চাকরিজীবীদের আয়, এটা হচ্ছে আমাদের মোট জাতীয় উৎপাদনের প্রধান উৎস। আমাদের জাতীয় উৎপাদন বৃদ্ধি পাওয়ার প্রধান উৎসগুলি হচ্ছে এইগুলো। অভ্যন্তরীণ ভাবে যে উৎপাদনগুলি আমরা করতে পারি, বিদেশ থেকে যে টাকাটা আমরা পাই, আর অন্যান্য চাকরিজীবীরা যেভাবে আয় করে। তাহলে একটা দেশ উন্নত অনুন্নত হওয়ার মানদণ্ড কয়টি? তিনটি: মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান। এবার আসো দেখো তো, এক নাম্বার হচ্ছে আমরা দেখো কৃষি পণ্য উৎপাদন, এটা হচ্ছে আমাদের দেশীয় উৎপাদন। মৎস্য, এটা আমরা দেশীয় উৎপাদন। তারপরে দেখো বাণিজ্য, আমরা যে বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য যেটা করতেছি। তারপরে শিল্প কারখানা, তারপরে আছে স্বাস্থ্য সেবা, তারপরে আছে পরিবহন। এই সবটা মিললেই হচ্ছে মোট দেশজ উৎপাদন, অর্থাৎ কৃষি থেকে যে আয় আসে, মৎস্য থেকে যে আয় আসে, ব্যবসা বাণিজ্য থেকে আয় আসে, শিল্প থেকে যে আয় আসে, স্বাস্থ্য সেবা থেকে যে আয় আসে, পরিবহন ও যোগাযোগ থেকে যে আয় আসে। এই প্রত্যেকটা কিন্তু আবার দুই ভাগে বিভক্ত, মনে আছে? সরকারি, বেসরকারি। আবার এগুলিরে ভাগ করা যায়, কোনটা হচ্ছে সেবা আর কোনটা হচ্ছে কি উৎপাদন। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এর মধ্যে দেখো উৎপাদন হয়েছে যেমন কৃষি উৎপাদন, মৎস্য উৎপাদন, ব্যবসা উৎপাদনের একটা পণ্য, কিন্তু শিল্প উৎপাদনের পণ্য, কিন্তু স্বাস্থ্য এটা হচ্ছে সেবা। আবার পরিবহন এটাও সেবা, পরিবহন কিন্তু উৎপাদন না। পরিবহনের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া হচ্ছে, শিক্ষা সেবা, শিক্ষা একটা কিন্তু সেবা খাত। এইভাবে আমাদের খাতগুলো থেকে দেশীয় আরো খাত আছে, এখানে কয়েকটা খাত মাত্র উল্লেখ করেছি। আরো অভ্যন্তরীণ যত খাত আছে, যে খাতগুলি থেকে আমরা দেশীয় আয় পাই উৎপাদনের মাধ্যমে, দেশের সেবার মাধ্যমে, যে অর্থটা, যে মূল্যের, পরিশ্রমের যে মূল্য নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমরা এটা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি: একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিক দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমরা ক্লিয়ার? সংজ্ঞাটা ক্লিয়ার? সংজ্ঞাটা কিন্তু একেবারে, না স্যার, কেন ক্লিয়ার না? কোন জায়গায়? স্যার আরেকবার। একটি দেশের অভ্যন্তরে, এই যে দেখো আমাদের দেশের ভিতরে, ভূখণ্ডের ভিতরে, অভ্যন্তরে, দেশের নাগরিক হোক বিদেশি নাগরিক হোক, তাদের দ্বারা উৎপাদিত যে দ্রব্য সেবা যা হয়েছে, এটার যে আর্থিক মূল্য নির্ধারণ করা হয়, এটারে বলা হয় দেশজ উৎপাদন। যেমন ধরো মাছ উৎপাদন হয়েছে, তারপরে কৃষি ফসল। কৃষি বলতে কি? কৃষি বলতে কিন্তু অনেক কিছু, মাছ কিন্তু কৃষির অংশ। কৃষি বলতে আছে ধরো জমিতে যে ফসল হয়, গবাদি পশু, হাঁস মুরগি,
তারপরে হচ্ছে বনজ, বন বন থেকে যে কাঠ উৎপাদন হয় সব কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। ব্যবসা বাণিজ্য বলতে ছোট বড় যত ব্যবসা আছে, আবার পরিবহন বলতে যত ধরনের পরিবহন আছে, রিক্সা থেকে আরম্ভ করে বড় রেল ট্রেন পর্যন্ত সবকিছু কিন্তু পরিবহনের মধ্যে পড়ে। আবার স্বাস্থ্য সেবা, সেবা বলতে সেবার খাত আরো আছে। এই সকল খাত থেকে আমার দেশের অভ্যন্তরে দেশি বিদেশি নাগরিক দ্বারা প্রতি বছর যে অর্থটা উৎপাদন হয়, অর্থাৎ যে দ্রব্যগুলি উৎপাদন হয়, এগুলির মূল্য নির্ধারণ করে যে মূল্যটা নির্ধারণ করা হয়, এই মূল্যটারে বলা হয় জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ দেশজ উৎপাদন। আমি আশা করি এবার বুঝতে পারছো। স্যার এবার দেখো প্রবাস জীবন, এরপর হচ্ছে বিদেশ থেকে আয়। আমরা বলছিলাম একটা দেশ উন্নত অনুন্নতের পিছনে কয়টা জিনিস বলছিলাম? তিনটা জিনিস। একটা হচ্ছে দেশীয় উৎপাদন, এরপরে কি বলছি? বিদেশ প্রবাস আয়, প্রবাস জীবন। এই যে কোন দেশের নাগরিক দ্বারা বিদেশ থেকে যে মোট আয় হয়, আমরা দেশের নাগরিক, আমাদের দেশের বাইরে আছে। আমাদের দেশের নাগরিক শুধু আমাদের দেশে না, আমাদের দেশের নাগরিক সৌদি আরব আছে, ইটালি আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জার্মান আছে, জাপান আছে, মালদ্বীপ আছে, মালয়েশিয়া আছে। এই সকল দেশে আমাদের দেশের নাগরিকরা গেছে, গিয়া ওইখানে শ্রম দিতেছে, মেধা দিয়া দিচ্ছে, শরীরের পরিশ্রম দিয়া দিচ্ছে, দেওয়ার কারণে তাদের থেকে একটা টাকা পাচ্ছে। ওই টাকাটা আমাদের দেশে পাঠাইতেছে। এই যে টাকাটা পাঠাইতেছে এটারই বলা হয় রেমিটেন্স বা বৈদেশিক আয়। এটারে বলা হয় কি? রেমিটেন্স বা বৈদেশিক আয়। আমি আশা করি আলতাবা বৈদেশিক আয়। প্রশ্নের উত্তর পেয়েছে। কোন দেশের নাগরিক দ্বারা বিদেশ থেকে যে মোট আয় হয় তাকে রেমিটেন্স বা বৈদেশিক আয় বলে। বলে। এবার আসো মোট জাতীয় উৎপাদন, জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। একটা বই রয়েছে কি? জিডিপি, আর একটা হচ্ছে জিএনপি। জিএনপি মনে রাখতে হবে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই যে দেখো জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, উৎপাদন হয় দেশজ উৎপাদন প্লাস বৈদেশিক উৎপাদন, রেমিটেন্স, দুটোটা মিল্লা হইছে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা কি বুঝতে পারছি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কোনটা? স্যার। দেশে অর্থাৎ জি স্যার। একটা দেশের অভ্যন্তরীণ আয় এবং বাহিরের আয়, অর্থাৎ একটা দেশের মোট যে আয়টা হয় দেশে এবং দেশের বাইরে মিলাইয়া তার নাগরিকদের দ্বারা এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা, দেশের অভ্যন্তরীণ উৎপাদন আর বিদেশে অবস্থানরত নাগরিকদের বৈদেশিক আয়, দুটোটার যোগফল যে অর্থটা মূল্যটা নির্ধারণ করা হয় এটারে বলা হয় জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে একটি দেশের ন্যাশনাল সংজ্ঞাটা কি হবে? একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে অর্থাৎ 1 বছরে, একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে সাধারণত 1 বছরে যে সকল দ্রব্য সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আর জিডিপিটা হচ্ছে একটি দেশের অভ্যন্তরে অর্থাৎ ভূখণ্ডের ভিতরে দেশি বিদেশি নাগরিক দ্বারা যে দ্রব্য সেবা উৎপাদন করে তার সার্বিক মূল্য, আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। আর জিএনপি হচ্ছে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে, অর্থাৎ আমার দেশের নাগরিকদের দ্বারা নির্দিষ্ট সময়ে 1 বছরের ভিতরে যে আয়টা হয় এই আর্থিক মূল্যটাকে বলা হয় জিএনপি। তাহলে আমরা 3টা সংখ্যা শিখছি কিন্তু, 1 নম্বর জিএনপি, 2 নাম্বার রেমিটেন্স, 3 নাম্বার জিএনপি। 3টা বিষয় আমরা ক্লিয়ার হইতে পেরেছি। এবার আসো আমাদের সংজ্ঞা অনুযায়ী স্যার। আমরা মাথা পিছু আয়, আমাদের পাঠ শিক্ষার মধ্যে ছিল মাথা পিছু আয় কি বুঝবো। দেখো কোন নির্দিষ্ট বছরে আয়টা কিন্তু আমরা বুঝছি, আয়টা কি? একটা দেশের নাগরিক দেশের জিএনপি মানে মোট যে বাংলাদেশটা হবে এই আয়টাকে যদি তুমি ভাগ দাও একটা ভূখণ্ডের ওই বছরের মোট জনসংখ্যা দিয়া মোট আয়কে ভাগ দিলে এ সমান সমান হবে মাথা পিছু আয়। সমান সমান হবে কি? মাথা পিছু আয়। অর্থাৎ ভাগ আয়। জিএনপি কে ভাগ দিবা জনসংখ্যা দিয়া, জিএনপি কে ভাগ দিবা কি দিয়া? জনসংখ্যা দিয়া। আর জনসংখ্যা। জিএনপি টা কি? আরেকবার বলেন, নেট ডিস্টার্ব করছে। হ্যাঁ, জিএনপি কে ভাগ দিবা জনসংখ্যা দিয়ে। জিএনপি কি? জিএনপি হচ্ছে একটা, একটু আগে যে সংখ্যাটা পড়লাম
একটা দেশের নাগরিক দেশে এবং বিদেশে অবস্থানরত নাগরিকরা নির্দিষ্ট একটা সময়ে যে আয় করে এই আয়টাকে বলা হয় জিএনপি, জাতীয় আয়। এই জাতীয় আয়টা এক বছরে সারা আমাদের দেশের এক বছরে টোটাল নাগরিকরা যে আয় করছে এই আয়টারে মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ দেয় তাহলে এটাকে বলা হয় মাথা পিছু আয়। দেখো একটু খেয়াল করো, আয় কিন্তু সবাই করে না। ছোট ছোট শিশু আছে, বৃদ্ধ আছে, তারা কিন্তু আয় করে না, তারা জনসংখ্যা। তাহলে জনসংখ্যা দিয়া মোট আয়টারে ভাগ দিলে এটা হবে মাথা পিছু আয়। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, যেমন 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা, যে কোনো একটা দেশের মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, আর ওই বছরে ওই দেশের জাতীয় আয় হচ্ছে 5,000 কোটি মার্কিন ডলার। তাহলে মাথা পিছু আয় হবে কত? এটা কেমনে ভাগ করতে হবে? স্যার 5,000 দিয়ে 10 ভাগ। 5,000 দিয়ে 10 ভাগ, না 5,000 রে 10 দা ভাগ? 5,000 10 দিয়ে ভাগ। কথা কিন্তু খেয়াল করতে হবে, টাকাটা আগে যাবে, আয় যেটা আগে, তাহলে কত হবে আমরা দেখে নেই। দেখো মোট আয় হচ্ছে 500 মার্কিন ডলার। 5,000 মার্কিন ডলার, জনসংখ্যা হচ্ছে 10 কোটি, ভাগ দিলে আমরা পাইতেছি মাথা পিছু আয় কত? 500 মার্কিন 500 মার্কিন ডলার। 500 তাহলে মার্কিন ডলার। আমার দেশে মানুষ আছে 18 কোটি, যদি আমার দেশে আয় হয় 10,000 কোটি মার্কিন ডলার, তাহলে সেটার হবে কত, মাথা পিছু আয় হবে কত? অর্থাৎ 10,000 কোটি ডলার রে আমি 17 কোটি দিয়া ভাগ দিলে যে টাকাটা বের হবে সেই টাকাটাই হলো আমাদের মাথা পিছু আয়। আশা করি মাথা clear পিছু হয়েছে। আয়। সুতরাং ওই দেশের মাথা পিছু আয় হচ্ছে 500 মার্কিন ডলার। জি স্যার। এবার আসো, দেশে উৎপাদন ও আয় বৃদ্ধি হলে আমাদের কি কি লাভ হবে? 1 নাম্বার, দরিদ্রতা হ্রাস পাবে। 2 নাম্বার, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। 3 নাম্বার, কর্মসংস্থানের সুযোগ হবে। 4 নাম্বার, বেকারত্ব হ্রাস পাবে। যদি আমার দেশে উৎপাদন বৃদ্ধি পায়, আমরা দেশে যদি উৎপাদন বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের জীবনযাত্রার মান বাড়বে। আর জীবনযাত্রার মান কখন বাড়বে? যখন দরিদ্রতা হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ হবে, বেকারত্ব কমে যাবে। বেকারত্ব যদি থাকে, কর্মসংস্থান যদি না থাকে, মানুষের ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি না হয়, আর দরিদ্র যদি থাকে, তাহলে আমাদের জীবনযাত্রার মান বাড়বে না। জীবনযাত্রার মান বলতে কি? আমরা দৈনন্দিন চলাফেরা করার সময় আমরা যে সকল মালামাল ক্রয় করি, সেই মালামাল ক্রয় করতে গিয়ে যে দামে ব্যবহার করতে পারতো, সেটা হচ্ছে জীবনযাত্রার মান। এমন একটা সময় ছিল আমাদের দেশে, আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন ছোট ছিলাম দেখেছি যে পরিবারের মধ্যে এক সেট কাপড় থাকলে সব ভাইয়েরা ব্যবহার করত, এক জোড়া জুতা থাকলে সব ভাইয়েরা ব্যবহার করত। কিন্তু এখন কিন্তু সেরকম না, প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস, আলাদা আলাদা রুম, আলাদা আলাদা থাকার জায়গা, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা প্রসাধনী, আলাদা আলাদা ব্যবহার সামগ্রী। তার মানে কি 15 বছর আগের চেয়ে এখন আমাদের জীবনযাত্রার মান কি বাড়ছে না কমছে? স্যার বাড়ছে। বাড়ছে। এই যে আমরা যে ব্যবহার করি, মালামালগুলি বাজার করি, ক্রয় করি, এইটাকেই বলা হয় জীবনযাত্রার মান। যদি দেশে উৎপাদন কম থাকে, জীবনযাত্রার মান কমে যায়। আর যদি দেশীয় উৎপাদন বেশি থাকে, জীবনযাত্রার মান বেড়ে যায়, অর্থাৎ ভালো হয়। এটাকেই এখানে বলা হয়েছে যে দেশীয় উৎপাদনটা বৃদ্ধি পেলে এই উপকারগুলি আমাদের হবে। এরপরে আমরা দেখো আমাদের প্রধান প্রধান খাতগুলি। আমাদের আরেকটা শিক্ষা ছিল যে আমরা প্রধান খাতগুলি দেখব, যে আমাদের অর্থনীতির প্রধান প্রধান খাতগুলি। যেহেতু সময় কম, আমি দ্রুত বলে ফেলছি, আমরা আশা করি বুঝতে পারবো। প্রধান খাত আমাদের, এই যে দেখো, 1 নাম্বার কৃষি ও বনজ, 2 নাম্বার মৎস্য, 3 নাম্বার শিল্প, 4 নাম্বার পাইকারি খুচরা বাণিজ্য, স্বাস্থ্য সামাজিক সেবা, খনিজ, বিদ্যুৎ, পরিবহন, যোগাযোগ। এগুলি হচ্ছে আমাদের জাতীয় আয়ের প্রধান খাত। খাতগুলি একটু মনে রাখতে হবে, আশা করি একটু দেখলে মনে থাকবে, এগুলি তো কঠিন কোনো জিনিস না। এরপর দেখো জ্বালানি। স্যার একটু আবার বলবেন। দেখো 1 নাম্বার কৃষি ও বনজ, দেখা যাচ্ছে না? না স্যার, স্যার এবার দেখা গেছে। হ্যাঁ, কৃষি ও বনজ। স্যার আমার এখানে দেখাই দিতেছে না। আচ্ছা, তাহলে লেখো কৃষি ও বনজ বই আছে, মৎস্য, শিল্প, পাইকারি, এডি লিখতে হইব না, এডি বইয়ের মধ্যে সিরিয়ালে তোমার পার্ট 2 এ সুন্দর করে দেওয়া আছে, এগুলি আমি এখানে আনছি। আমাদের আয়ের বিভিন্ন খাতগুলি ক্লিয়ার, এডি লিখতে হবে না। হ্যাঁ, এই খাতগুলি দেখো বইয়ের পার্টে আছে।
যা শুধু তোমরা স্লাইডে দেখানোর জন্য নিয়ে আসছি। গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ সামগ্রী, তারপরে হচ্ছে হোটেল রেস্তোরাঁ, তারপর হচ্ছে ব্যাংক বিমা, এরপরে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আমরা যে কর দেই মাল ক্রয় করতে গিয়ে, আয় করতে গিয়ে, ব্যয় করতে গিয়ে আমরা যে আরে আমারও বাইক করে দিতে পরে আমি আবার ঢুকছি এবং বাইক করে দিলে আবার ঢুকবি আমার নেট তাহলে এইভাবে প্রবলেম হইলে ঠিক আছে বাইক করে দিলে আবার ঢুকবি আমার নেট প্রবলেম আমি তো পাস স্যার মিউট করে দিতে বলেন। এক কথা না বলে মিউট করো, আর বের করে দেয় না কেউ, নেট না থাকলে ওটু বের হয়ে যায়, তাহলে আবার ঢুকতে হয়, এটাই নিয়ম। এবার আমরা দেখতে পাচ্ছি জাতীয় খাতগুলি, এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের আয়ের জাতীয় প্রধান খাত। এবার আসো বিভিন্ন সময়ে প্রধান খাত সমূহের অবদান, কিভাবে অবদান রাখছে। আমাদের সময় নাই, দেখাইতেছে সময় কম। এই যে দেখো এই কথাগুলি কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে আছে। কৃষি ও বনজ থেকে 2012-13 অর্থ বছরে আয় করছে বাংলাদেশ সরকার, অর্থাৎ সরকার যে উৎপাদন হয়েছে উৎপাদনটারে আয় হিসাবে ধরছে 1,36,987 পরিমাণ তোমার কৃষি বনজ থেকে টাকা আয় করছে, যা জিডিপি মনে আছে তো, দেশীয় উৎপাদনের 14%, আবার মৎস্য উৎপাদন হয়েছে 33 লক্ষ মেট্রিক টন, যেটা জিডিপির মধ্যে 4.37% হয়েছে। এরপর শিল্পতে দেখো 19.54% আসছে, পাইকারি খুচরা থেকে 14.05% আসছে, পরিবহন যোগাযোগ থেকে 10.80% আসছে, স্বাস্থ্য সেবা খাত থেকে 2. এগুলি আসলে তথ্য, আর তথ্য বোঝানোর কিছু নাই, তথ্য হচ্ছে মুখস্থ, একটু রাখতে হবে আইডিয়া করে। এত সালে 12-তে একটা চার্ট করে বাসায় রেখে দিবা যে 12-13 অর্থ বছরে কি পরিমাণ কোন কোন খাত থেকে জিডিপি মানে কি, দেশজ উৎপাদন, মানে দেশের ভিতরে যে উৎপাদন হয়েছে উৎপাদনে কে কতটুকু অবদান রাখছে, এগুলি তোমাদের পার্ট 2 এর মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আমরা এবার চলে যাই কিছু মূল্যায়নে। ঠিক আছে, ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি, আর আমাদের 5 মিনিট সময় আছে, এর ভিতরে আমাদের ক্লাস শেষ করতে হবে। দেখো একটি দেশ উন্নত না অনুন্নত তা যাচাইয়ের মানদণ্ড কি? স্যার তিনটি। একটি স্যার দেশ, জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান। গুড। একটা দেশের উন্নতর মানদণ্ড হচ্ছে তিনটা আমরা বলে ফেলছি। 1 নম্বর হচ্ছে জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান। এবার এই যে দেখো এখানে কোনটা আছে, স্যার জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান। এরপর দেখো রেমিটেন্স বলতে বোঝায় মোট জাতীয় উৎপাদন, প্রবাসী নাগরিকদের পাঠানো অর্থ, মাথাপিছু আয়, প্রবাসী নাগরিকদের পাঠানো। আচ্ছা এই 3টা প্রশ্নের উত্তর একটু লিখতে হবে দয়া করে, অথবা বলো, জনাথন বলো জিডিপি। আচ্ছা লেখো 3 বলতেছি। 3 নাম্বারটা হচ্ছে জিডিপির পূর্ণরূপ কি? কথা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। জিডিপির পূর্ণরূপ কি? 4 নাম্বার হচ্ছে জিএনপির পূর্ণরূপ কি? 5 নাম্বার হচ্ছে জাতীয় আয়ের প্রধান 5টি খাতের নাম লিখো। 2টা প্রশ্নের উত্তর তো আমরা সেগুলো কি লিখবো এখন? হ্যাঁ লিখো, আমি কাউকে জিজ্ঞাসা সেগুলো কি এখন লিখবো? হ্যাঁ লিখো। জিডিপির পূর্ণরূপ কি? জিএনপির পূর্ণরূপ কি? বাংলাদেশের জাতীয় আয়ের 5টি প্রধান খাত লিখো। এটা লিখে পরে আমাকে ইমোতে দিয়ে দিও। এটা হচ্ছে তোমাদের আজকের একটু কাজ, এটা দিয়ে দিও। আর বাড়ির কাজটা, যেহেতু সময় শেষ, বাড়ির কাজটা তোমরা বাসায় একটু করবে, এটা জমা দিতে হবে না, কারণ জমা দিলে অনেক হয়ে যায়। আমি আজকে বাড়ির কাজ কি? এই যে 5 নাম্বার প্রশ্নটা কি ছিল? আজকে বাড়ির কাজ কি বুঝি নাই। বাংলাদেশের জাতীয় আয়ের 5টি প্রধান খাত। বাংলাদেশের জাতীয় আয়ের 5টি প্রধান খাত। বাড়ির কাজ কি? বাড়ির কাজ দিচ্ছি, স্যার আজকে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে বাংলাদেশের জাতীয় উৎপাদনে কোন খাতটি অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো এবং কেন? যুক্তি সহ ব্যাখ্যা করো।